হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাঙামাটি সিরিজের আজকে ৪র্থ পর্বে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সুবলং ঝরনার পাশে এখানে একটি কাঠের সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে আমি এই সুবলং ঝরনার পাহাড়ের চূড়ার উপর উঠে আপনাদেরকে পানি প্রবাহিত হওয়ার দৃশ্য দেখাবো। তো এই কাঠের সিঁড়ি দিয়ে কিছু দূর উপরে ওঠার পরে আপনি এখানে দেখতে পারবেন তারা পাহাড় কেটে সুন্দরভাবে সিঁড়ি তৈরি করে রেখেছে। আর নিচ দিকে তাকালে এখানে দেখতে পারবেন যে এখানে দর্শনার্থীরা যে পাহাড়ের পানি পড়ার দৃশ্য বা ঝরনার যে পানি নির্গত হওয়ার দৃশ্য উপভোগ করছে বা কেউ গোসল করছে, এটি এখান থেকে দেখার মজাটাই অন্যরকম। তবে আমি আপনাদেরকে আরো এই আনন্দ বেশি করে দেওয়ার জন্য একদম সেই যে দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, নির্গত হচ্ছে, আমি সেখানে চলে যাব। তবে আপনারা এখানে আসলে অবশ্যই এটার উপরে উঠতে চেষ্টা করবেন না। কারণ এই পাহাড়টি যদিও অধিক উচ্চতা সম্পন্ন নয়, কিন্তু এটি কিন্তু খাড়া সিঁড়ি এবং বৃষ্টির দিনে প্রচুর পিচ্ছিল অবস্থায় থাকে। যার জন্য রিস্ক নিয়ে কেউ পাহাড়ের উপরে আরোহণ করা থেকে বিরত থাকবেন। তো আমি আস্তে, আস্তে পাহাড়ের একটা মাঝামাঝি জায়গায় চলে এসেছি। এখানে আসলে আপনারা দেখতে পাবেন সামনে সবুজ গালিচা বিছানো একটি অংশ রয়েছে। হ্যাঁ, এটি আসলে সবুজ গালিচা বিছানো অংশ নয়। এখানে একটি আদিবাসী বাড়ি রয়েছে। আপনারা জানেন পাহাড়ে যারা বসবাস করে তারা পাহাড়ে জুম চাষ করে থাকে। তারা এখানে এই বর্ষার দিনে জুম চাষ করেছে। এখানে আসলে জুম চাষ করার দৃশ্যটি যে কারো কাছে ভালো লাগবে। আপনারা আসলে এখানে এই জুম চাষের কাছে ফটোশুট করতে পারবেন। তবে একটি কথা বলে রাখা ভালো, এখানে পাহাড়িরা জুম চাষ করে তাদের জীবিকা নির্বাহের জন্য। এখান থেকে উৎপাদিত ফসল বা পণ্য বিক্রি করে তারা সারা বৎসরের জীবিকা চালিয়ে থাকে। যার জন্য পর্যটকগণ অবশ্যই খেয়াল রাখবেন এই জুম চাষের কাছে এসে যেন তাদের ফসলের কোনো ক্ষতি না হয়। এতে তারা প্রচুর রাগান্বিত হয় এবং মানুষের সাথে বা পর্যটকদের সাথে বিরূপ আচরণ করে থাকে। অনুগ্রহ করে সবাই এই জুম চাষের প্রতি খেয়াল রাখবেন। জুম চাষের বাম পাশ দিয়ে আরো একটি রাস্তা রয়েছে পাহাড়ের মূল চূড়ায় যাওয়ার জন্য। আর এখানে যে আদিবাসী বাড়িটি রয়েছে এটি কিন্তু আমার পাশে রয়েছে। আর এই আদিবাসী বাড়িটির চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে ফলজ, বনজ এবং ঔষধি গাছ রয়েছে। এক কথায় এখানে আসলে একটা অন্যরকম পরিস্থিতি। এখানে আসলে যে কারো নজর কাড়বে। আরেকটি বিষয় বলি যে এখানে কিন্তু অক্সিজেনের কারখানা। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু বন, জঙ্গল এবং গাছগাছালি। আমি এই আদিবাসী বাড়িটির চারদিকে পায়চারি করে ঘুরতে শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন আদিবাসী ভাই রয়েছে। আমি তাদের ঘরের ভিতরে প্রবেশ করব না। তো তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমি এই বাড়িটির চারপাশ প্রদক্ষিণ করতে চাইলাম। কিন্তু দুঃখের বিষয় পিছন দিকে প্রচুর পরিমাণে কাদা থাকায় আমি আর পিছন দিকে যাচ্ছি না। তবে এখান থেকে জুম চাষের অংশগুলি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তাছাড়া এই বাড়িতে প্রচুর পরিমাণে নারিকেল এবং জাম্বুরা গাছ রয়েছে। তাছাড়া এখানে তারা প্রচুর পরিমাণে কবুতর পুষে থাকে। কবুতরের বাসা দেখতে পাচ্ছেন এখানে। তারা চমৎকার সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়িটি যদিও নাকি ঝুম ঘর বা ঝুম চাষী তারা, কিন্তু বাড়িটি ছোট্ট হলেও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এদিক দিয়ে আরো একটি পায়ে হাঁটা রাস্তা রয়েছে। এখন আমি এই পায়ে হাঁটা রাস্তা দিয়ে অগ্রসর হব। যদিও আমার আগে আরো ২-৪ জন এদিক দিয়ে পায়ে হেঁটে যাচ্ছে। তবে এই জায়গাটা কিন্তু মোটামুটি দুর্গম। কারণ এখানে এই যে আদিবাসী বাড়িটি রয়েছে এদিক থেকে খানিকটা নিচের দিকে নামতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম কাদায় পরিপূর্ণ এই রাস্তা দিয়ে আসলে চলাচল করাটা প্রচুর কষ্টসাধ্য। তারপরেও আমি খুবই রিস্ক নিয়ে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন ২ টি ভাইয়া আস্তে, আস্তে যাচ্ছে। তারা কিন্তু ভিডিও শুট করছে না, তারপরেও তাদের চলাচল করাটা কষ্ট হচ্ছে। আর আমি ভিডিও শুট করে আস্তে, আস্তে যাচ্ছি। এজন্য আমার জন্য একটু সময় বেশি লাগছে। তো আমি দেখতে পাচ্ছেন যে এই দুপায়া রাস্তা দিয়ে আস্তে, আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি। তবে তার দুপাশে কিন্তু প্রচুর ঝোপঝাড় রয়েছে। আর এই পাহাড়ি এলাকায় কিন্তু প্রচন্ড চীনা জুক রয়েছে। একদিকে জুকের ভয়। আর আমি জুককে প্রচুর পরিমাণে ভয় পাই। কারণ আমি জুকের আক্রমণ সহ্য করতে পারি না। আমি জুককে যতটা ভয় পাই, আমি বাঘ ভাল্লুককেও ততটা ভয় পাই না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পানির উৎসর কাছে চলে আসছি। এখানে কিন্তু একটি বিশেষ সতর্কতা বাণী সাইনবোর্ড রয়েছে। এখানে বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে। আপনারা এগুলি পড়ে নিবেন যদি কখনো এখানে চলে আসেন। তবে এখানে চলাচল না করাটাই উত্তম। আমি আসলে ঝরনার উপর পানি নির্গত হওয়ার দৃশ্য নিচ থেকে উপভোগ করলেও কোনোদিন আমি ঝরনার উপরে ওঠার মতো সৌভাগ্য হয় নাই। তো আজকে হাই রিস্ক নিয়ে আমি ঝরনার উপরে চলে আসছি, অর্থাৎ পাহাড়ের চূড়ায় আমি পানির উৎস খোঁজার জন্য। আসলে একটি আশ্চর্যজনক হলেও আমার কাছে তেমন আশ্চর্যজনক মনে হচ্ছে না। কারণ পাহাড় সমতল থেকে একটু উচ্চতা সম্পন্ন, এটা আমরা সবাই জানি। কিন্তু পাহাড়ের উপরেও কিন্তু এরকম সমতল ভূমির মতো ড্রেন, নালা বা খাল বা ক্যানেল যাই বলেন এটি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পানিটি ওই দিক দিয়ে প্রবাহিত হয়ে এদিক দিয়ে নিচে নির্গত হচ্ছে। আর আমরা দর্শনার্থীরা নিচ থেকে যে অংশটি উপভোগ করি সেটিও আমি আপনাদেরকে দেখাবো। প্রচুর পরিমাণে শ্যাওলা, তারপরেও আমি আস্তে, আস্তে পা ফেলে একদম জুতা খুলে
প্রচণ্ড শক্তভাবে মাটির সাথে পায়ের আঙ্গুল ভিদে রেখে আমি এখানে হাই রিস্কে ভিডিও করছি। আপনারা কখনোই কেউ এখানে ভিডিও করতে আসবেন না। কারণ এখান থেকে যদি একটু পরিমাণে পা ফসকে যায় তাহলে আপনার জীবন শেষ। এটি কিন্তু পাথর, পাথরের পাহাড়। আর নিচে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা এই পানি উপভোগ করছে। আর আমি উপর থেকে তাদেরকে ভিডিও ধারণ করতে চেষ্টা করছি। কত গতিসম্পন্ন পানি দেখতে পাচ্ছেন? আল্লাহ পাকের কুদরত। আমাদের এলাকায় একজন মুরব্বী কাকা ছিল। উনি কবিরাজি করতেন। উনি প্রায় সময় কবিরাজি দোয়া দুরূদ পড়ার মাঝখানে বলতেন যে, "আল্লাহ তোমার কাম, তোমার নাম, তোমার মেহেরবানি। দরিয়া শুকাইতে পারো আল্লাহ পাহাড়েতে পানি।" আসলে সেই কথাটি তখন মর্ম বুঝতাম না। কিন্তু এখন যখন আমি মোটামুটি বাংলাদেশের বেশ কিছু জেলা বা বেশ কিছু পাহাড়ি অঞ্চল বা বেশ কিছু ঝর্ণা ভ্রমণ করেছি, তখন উনার কথাটা মনে পড়েছে। আর উনি বর্তমানে দুনিয়াতে নেই। আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। তো আমরা এখানে দর্শনার্থীদের পানি উপভোগ করার দৃশ্য এখান থেকে ভিডিও ধারণ করছিলাম। আর নিচ থেকে সবাই আমার দিকে তাকিয়েছিল। আর এই যে একটা আপা আমার দিকে তাকিয়েছিল। অবশ্য একটু পরে কিন্তু এই আপা আবার এখানে উপরে উঠে চলে এসেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যারা একসাথে এসেছি তাদের অধিকাংশই নিচে থেকে পানি উপভোগ করছে। আর আমি একমাত্র উপরে চলে এসেছি। তারপর আমার দেখাদেখি আরো অনেকে আসতে চেষ্টা করছিল। কিন্তু অনেকেই অর্ধেক রাস্তা পর্যন্ত এসে ঘুরে চলে গিয়েছে। কারণ হচ্ছে যে এখানে এই পানির উৎস দেখতে আসার জন্য যেই পরিমাণে কাদা বা যে পরিমাণে জুঁক বা যে পরিমাণে শ্যাওলা দুর্গম রাস্তা পাড়ি দিতে হয় এতটুকু ধৈর্য তাদের কারোই ছিল না। যার জন্য যারা ধৈর্য ধারণ করে এতটুকু পথ কষ্ট করে পাড়ি দিয়ে আসতে পারে তারাই শুধুমাত্র এখান থেকে এই চমৎকার সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে সুবলং ঝরনার পানির উৎস দেখিয়ে এখন আমি আবারও নিচের দিকে চলে আসছি। কারণ আমাদের একটা নির্ধারিত টাইম রয়েছে। সেই টাইমের ভিতরে আমাদের ট্রলারে আরোহণ করতে হবে। আমরা তারপর এই ট্রলার দিয়ে আরো অন্যান্য অনেকগুলি জায়গায় ঘুরে বেড়াবো। সবগুলি জায়গার দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তাই লেক এখন কানায়, কানায় পরিপূর্ণ। প্রচন্ড পরিমাণে জোয়ার এসেছে। কারণ এই বর্ষাকালে এই কাপ্তাই লেক কিন্তু পানিতে পরিপূর্ণ থাকে। আর দূরে দেখতে পাচ্ছেন ওখানেই আমাদের ট্রলার বাঁধা রয়েছে। আমরা এখন এই ঝরনার পানিতে কিছুক্ষণ হইচই করে আমরা আবারও চলে যাব সেই আমাদের নির্ধারিত ট্রলারে। আর এদিক দিয়ে দেখছেন অনেক পর্যটক ভাই-বোন ওঠানামা করছে। আর এই পানির নিচে দেখেন সবাই দাঁড়িয়ে এখানে শরীর ভিজাচ্ছে। আসলে এখানে ঝরনার নিচে দাঁড়িয়ে গোসল করার অনুভূতিটাই অন্যরকম। আর সেই একটা আনন্দ উল্লাসে সবাই মেতে ওঠে। আমার কাছে আসলে ঝরনার মাঝে যে যতগুলি ঝরনায় গিয়েছি সবগুলি ঝরনাই আমার কাছে ভালো লেগেছে। একেকটা ঝরনার সৌন্দর্য একেক রকম, একেকটা জায়গার পরিবেশ একেক রকম। কোনোটার চেয়ে কোনোটার সৌন্দর্য কম নয়। তো আল্লাহ পাক সবাইকে বাংলাদেশের সবগুলি দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর মতো তৌফিক দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরো সুন্দর, সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আসলে একটি চ্যানেল হচ্ছে মূলত দর্শকদের উপরে নির্ভর করে। আপনারা যদি আমার ভিডিওগুলি ভালো লাগে, ভালোবাসেন তাহলে আমি আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করতে আরো আগ্রহ জাগবে। সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন। এই পর্বে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে আরো নতুন, নতুন জায়গা নিয়ে রাঙ্গামাটির। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।